অতীত। আজ হৃদির বিয়ে, পুরো বাড়ি বক্সের সাউন্ড কাঁপছে। আত্মীয় স্বজনে ভরপুর চারপাশ, উৎসবের এই তীব্র কোলাহলের মাঝে হৃদি সকাল থেকে তার রুমে পাথরের মতো চুপচাপ বসে আছে। তার ঠোঁটে হাসি নেই, এমনকি চোখে এক ফোঁটা জল নেই। আছে শুধু বুক চিরে আসা এক দীর্ঘশ্বাস। সে জানলায় গিল ধরে বাইরে আকাশের দিকে তাকিয়েছে। বেহায় মনটা এই শেষ মুহূর্তটাকে আর একবার শুভ্র নামক সেই পুরুষটাকে দেখতে যেছে। হৃদি জানে আজকে হয়তো এই পৃথিবীতে তার শেষ দিন। এরপর থেকে তার পুরো অস্তিত্ব মুছে যাবে, শুধু কোথাও বেঁচে রবে এক টুকরো ধূসর স্মৃতি। ওদিকে ঈশানের অবস্থা পাগলের মতো। দেখে মনে হচ্ছে শুভ্রের নয়, বরং তার নিজের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে অন্য কোথাও। আজও সে শেষবারের মতো এয়ারপোর্টে গিয়ে খবর নিয়েছে, কিন্তু ফলাফল সেই শূন্য। শুভ্রের নাম্বার পাগলের মতো কল দিয়েই যাচ্ছে সে, কিন্তু ওপাশ থেকে সেই পরিচিত যান্ত্রিক কণ্ঠস্বর বলছে ফোনটি বন্ধ। শুভ্রের উপর প্রচণ্ড রাগ হচ্ছে ঈশানের। এভাবে কেউ নিখোঁজ হয়ে যায়? ঈশান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলে বিয়ে হয়ে যাক, হলেই ভালো। তাহলে নিজের ইগো করার ফল ঠিকঠাক বুঝতে পারবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যা বস করছে। দুপুর গড়াতে পরের গাড়ি সারি সারি হৃদিদের বাড়ির ভিতরের সামনে এসে থামলো। গেটে হই হুল্লোড় শুরু হয়েছে। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা বরকে গেটে আটকে রেখেছে টাকার জন্য। সবার মুখে হাসি, আনন্দ আর ঠাট্টা। ঠিক সেই মুহূর্তে ভেতরে হৃদিকে কোণে সাজানো হচ্ছে। পার্লারে দুজন মেয়ে নিপুণ হাতে তাকে সাজিয়ে তুলছে, কিন্তু হৃদির মনে হচ্ছে তার পরনে লাল বেনারসি নয়, বরং শুভ্র সাদা কাপড় পরানো হয়েছে। সাজানো শেষ করে পার্লারে মেরে চলে যায়। আয়নায় নিজেকে দেখে হৃদি নিজেই চেনা দেয়। হৃদিকে একদম আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগছে। শরীরে দামি দামি গহনা, পরনে জমকালো বেনারসি শাড়ি, দুহাত ভর্তি মেহেন্দি আর চুড়ি, মাথার গোলাপ দিয়ে করা বড় খোপার উপর দামি ম্যাচিং করা ঘোমটা, সব মিলে যেন আস্ত একটা কোণে। রাবেয়া হাসান রুমে ঢুকে নিজের মেয়েকে এই সাজে দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি হৃদিকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। হৃদি কান্না করল না, বরং ঠোঁটের কোণে একচিল তেজলাল হাসি ফুটে উঠল। কাঁদছো কেন মা? আমি চলেই যাব সেই কারণে? তোমার তো এটাই চেয়েছিলে যে আমি চলে যাই। হ্যাঁ মা, আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে চাইলে তোমরা আর এই পাগলিটাকে কোনোদিন দেখতে পারবে না। রাবি হাসান কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, চলে যাবি মানে? আমি সাদ বাবাকে বলবো সপ্তাহে সপ্তাহে যেন তোকে নিয়ে আমাদের বাড়িতে আসে। না আসলে আমি নিজেই তো শ্বশুর বাড়ি চলে যাব। হৃদি হাসলো। তার অবুঝ মা তার গুরু কথাটা ধরতে পারল না। রাবি হাসান অনেকক্ষণ কান্নাকাটি করে রুম থেকে বেরিয়ে গেল। ঘরের উৎসব আমেজে তাকে টেনে নিয়ে গেল। সবাই বেরিয়ে গেলে নতুন বরকে এক পলক দেখার জন্য হৃদি নিঝুম পাথরের মতো একা বসে রইল। কিছুক্ষণ পর রুমে হন্তদন্ত হয়ে ঢুকলেন সাহেরা চৌধুরী, তার পিছু পিছু শুভ্রা। সাহেরা চৌধুরী সরাসরি হৃদির সামনে এসে ওর উম, দুমড়ানো বেনারসির কাঁধটা শক্ত করে জড়িয়ে ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে কি তোর? তুই না শুভ্রকে ভালোবাসিস? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমার ছেলেকে? এখন অন্য কাউকে হাসি খুশি বিয়ে করছিস? তার মানে এতদিন যা করছিস সব নাটক ছিল? সায়রা চৌধুরী অস্থির হয়ে পড়ছেন। তিনি জানেন শুভ্র হৃদির জন্য কতটা হিতাহিত জ্ঞান শূন্য। হৃদির যদি আজ সত্যি বিয়েটা হয়ে যায়, তবে তার ছেলেটা আজ জীবন্ত লাশ হয়ে যাবে। তা মায়ের মন গাইছে, কিন্তু এখন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে যে তিনি কিছুই করতে পারছেন না। হৃদি সাহেব চৌধুরীর কথা শুনে খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বিভীষিকাময় সুর, যা পুরো ঘরে প্রতিধ্বনি তুলল। ওকে এভাবে পাগলের মতো হাসতে দেখে শুভ্রা ভয় পেয়ে গেল। তুই এভাবে হাসছিস কেন হৃদি? সায়রা চৌধুরী গলার স্বর চড়িয়ে রাগ নিয়ে বলল, খুব আনন্দ লাগছে তো, তাই না? যেই দেখছি ছেলে অনেক বেশি সুন্দর আর হ্যান্ডসাম, অমনি অমনি আমার ছেলেকে ভুলে নাচতে নাচতে বিয়েতে বসে পড়লি? তাহলে কি তুই শুধু বাইরের চামড়ায় সুন্দরটাই ছিলি? সায়রা চৌধুরীর চোখে স্পষ্ট ঘৃণা আর রাগ। তিনি মনে মনে ভাবছেন, সাদ দেখতে শুভ্রের চেয়ে ফর্সা আর বৃত্তশালী, আর সেই চাকচক্য দেখে হয়তো হৃদি খুশিতে আত্মহারা হয়ে শুভ্রকে বিসর্জন দিয়েছে। সায়রা চৌধুরীর কথা শুনে হৃদি আরও জোরে জোরে হেসে দিলেন। সেই হাসিতে কোনো সুখ নেই, আছে এক বুক জ্বালাময় হাহাকার। সায়রা চৌধুরীর শরীরটা হৃদির হাসিতে রিরি করে উঠল। মেয়েটা স্রেফ চামড়ার সৌন্দর্য কতটা অন্ধ হতে পারে, তা তিনি আজ নিজের চোখে প্রমাণ পেলেন। তিনি সহ্য করতে না পারে সরাসরি হৃদির গালে সপাটে এক থাপ্পড় বসালেন।
পুরো ঘরটা এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। সায়রা চৌধুরী ঘৃণে ভরে বলে, নির্লজ্জ মেয়ে, তোকে দেখে আমার ঘৃণা লাগছে। তোর কারণে যদি আমার ছেলের কিছু হয়ে যায় তবে মনে রাখিস তোর এই নতুন সংসার আমি আগুন লাগিয়ে দেব। বলে সাহেরা চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক তখনই রিদি পিছন থেকে পাগলের মতো হাসতে হাসতে চিৎকার করলো, হ্যাঁ মামি, তুমি ঠিকই বলেছো, আমি শুভ্র হয়েছে সুন্দর আর ফর্সা ছেলে দেখে পাগল হয়েছি। আরে কি আছে তোমার ছেলের মাঝে? গায়ের রং শ্যামলা, একগুঁয়ে, ঘাড় একটা মানুষ। কি আছে তোমার মাঝে? তোমার ছেলের মাঝে কিচ্ছু নেই। কি আছে তোমার ছেলের মাঝে? কি আছে হ্যাঁ? কথাগুলো শেষ করতে পারল না রীতি। অট্টহাসিতে তোরটা মাঝপথে হঠাৎ ভেঙে গিয়ে ঘর ফাটানো এক বুক ফাটা আর্তনাদ করে উঠল। রীতি নিজের লাল বেনারসিটা খামচে ধরে ফ্লোরে বসে পড়ল। এমন জোরে সে ডুকরে কেঁদে উঠল যেন আজ তার কলিজাটা ছিঁড়ে বাইরে চলে যাবে। সায়রা চৌধুরী দরজার কাছে পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেল। হৃদি কাঁদতে কাঁদতে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, কি আছে তোমার ছেলের মাঝে যে তাকে ছাড়া আমি একটুকু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না মামি? বলো না কি আছে? কি আছে ওই শ্যামলা পুরুষটির মাঝে যার জন্য আমার প্রতিটি রক্তবিন্দু বিষাক্ত হয়ে উঠছে? কি আছে তোমার ওই ঘাতটার ছেলের মাঝে যে তাকে ছাড়া অন্য পুরুষের ছায়া আমি নিজের শরীরের উপর কল্পনা করতে পারছি না? কি জাদু করেছে সে? হৃদি নিজের বুকটা দুই হাতের আঘাত করতে করতে আবার চেঁচিয়ে উঠল, কেন আমি অন্য কাউকে সহ্য করতে পারছি না মামি? কেন আমার মনে হচ্ছে শুভ্র ভাই ছাড়া এই পৃথিবীর বাতাস আমাকে পুড়িয়ে মারছে? কেন এই সুন্দর বর, এই হীরের গহনা আমার কাছে জ্যান্ত শ্মশান মনে হচ্ছে? কি আছে তোমার ছেলের মাঝে যে সে আমাকে মেরে ফেললো আমি তাকে চাই? কেন আমার এই অবদ্ধ মনটা আজও তার নিষ্ঠুর মায়ের কাছে বন্দী হয়ে আছে? সাহারা চৌধুরী হৃদির এমন আর্তনাদ দেখে স্থির থাকতে পারলেন না। তিনি হন্তদন্ত হয়ে দৌড়ে এসে মেঝেতে লুটিয়ে পড়া রিদিকে শক্ত করে জাপটে ধরলেন। রিদি একদম ছোট বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে কাঁদতে সায়রা চৌধুরীর শাড়ি কামচে ধরে বলতে লাগলো, মামি, আমি আর পাচ্ছি না। তোমার ছেলেকে বলো না আমাকে এখান থেকে নিয়ে যেতে। আমি তো আজও তার পথ চেয়ে বসে আছি। ও যেন খবর পেয়ে চলে আসে মামি। বলো না ওকে আসতে, আমাকে এই জ্যান্ত নরক থেকে নিয়ে যেতে। আমার পৃথিবীর সবটুকু শান্তি যে তোমাররা ওই একটা মানুষের মাঝে। শুভ্র ভাইকে বলো না আমাকে এসে নিয়ে যেতে। শাহজাদের পাথরের মতো থমকে গেলেন। তার চোখের সামনে থেকে কুয়াশা সরে গেল। তিনি বুঝতে পারলেন এতক্ষণ রিদির এই বিদ্রুপহাসি আড়ালে নিজেকে আড়াল করা এক করুণ দেওয়াল ছিল। তিনি তড়িঘড়ি করে রিদিকে সোজা করে বসালেন এবং নিচের আঁচল দিয়ে ওর চোখের নোনা জল মুছতে মুছতে ভাঙা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝতে পারিনি, আমি তোকে না বুঝে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছি। রিদি তখন সায়রা চৌধুরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্নার বেগে শুভ্রার চোখ ভিজে উঠল। রিদি কাঁদতে কাঁদতে হিক্কা তুলে বলতে লাগলো, আমি আর পাচ্ছি না মামি, আমি শেষ হয়ে যাচ্ছি। সবাই আমাকে আজ অনেক হাসি খুশি দেখছে কিন্তু আমি ভালো নেই। প্রতিটা সেকেন্ড আমি নতুন করে মরে যাচ্ছি। এই সাজ, এই আলো সবই আমাকে দাহ করেছে মামি। রিদির চোখের পানিতে সায়রা চৌধুরীর শাড়ি ভিজে, কাঁধ ভিজে একাকার। কান্নার তরে রিদির সযত্ন করা শ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে। চোখের কাজল গাঢ় হয়ে গড়িয়ে পড়ছে। সায়রা চৌধুরী আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দিদির বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। দিদি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, যাকে ভালোবেসে পাওয়া যায় না সেই কষ্ট হয়তো মেনে নেওয়া যায় মামি, কিন্তু আমি তো শুভ্র ভাইকে পেয়েছিলাম। তার ওই নির্লিপ্ত চোখের দিকে তাকিয়ে আমি পুরো জগৎ দেখেছিলাম। সেই মানুষটা নিজের করে পেয়েও এভাবে হারিয়ে ফেলা আমি কিভাবে সইব? তোমার ছেলেটা আমাকে মেরে ফেললো মামি। কেন সে আমাকে একটুখানি ভালোবাসার মায়া দেখিয়ে চিরকালের মতো একা করে দিল? কেন আমাকে ছেড়ে গেল? কেন একটুখানি আমায় ভালোবাসলো না? এত ভালোবেসে কেন আমি বিনিময়ে একটু ভালোবাসা পেলাম না? হৃদির কণ্ঠস্বর এখন কান্নায় রুদ্ধ হয়ে আছে, যেন প্রতিটা শব্দের সাথে তার আত্মাটাও বেরিয়েছে। সে আবার আর্তনাদ করে বলল, তোমার ছেলে কেন এত আসক্ত মামি? সে দূরে গেলেও ঘৃণার বদলে আমি তাকে আরও হাজার গুণ বেশি ভালোবেসে ফেলি। তোমার ছেলের মাঝে এমন কি মোহ আছে যে অবহেলার মাঝে তাকে সব থেকে বেশি আপন লাগে? তোমার ছেলে কেন এত আবেগমাখা মামি? তাকে দেখলে আমার সব আবেগ জমে পাথর হয়ে যায় কেন? বলো না।
এরকম? আমি কেন? রিদির অবস্থা তখন হিতাহিত জ্ঞানশূন্য, কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞান হারার উপক্রম। ওর বুক ফাটা কান্নার শব্দ শুনে সোহান চৌধুরী আর ইকবাল হাসান দ্রুত রুমে ঢুকলেন। নিজের আদরে মেয়েকে এভাবে মেঝেতে লুটিয়ে কাঁদতে কাঁদতে দেখে ইকবাল হাসান পাত্রের মতো থমকে গেলেন। তিনি রিদির কাছে গিয়ে ওকে টেনে সোজা করে দাঁড় করালেন। রিদি তখন দিশেহারা, নিজের হুঁশ হারিয়ে সে বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদলেন। কাঁদতে কাঁদতে জীবনের শেষ আকুতি নিয়ে বললেন, আব্বু, আমাকে বিয়ে দিও না। আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি আব্বু। শুভ্র ভাইকে ছাড়া আমি অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমি মরে যাবো আব্বু। হয় আমার শুভ্র ভাইকে এনে দাও, না হয় নিজে হাতে আমার গলা টিপে আমায় মেরে ফেলো। হুট করে ইদির এমন পাগলামো দেখে ইকবাল এহসান আর সোহান চৌধুরী চমকে উঠলেন। নিজে তখন কাজী সাহেব কনেকে টাকার তাগাদা দিচ্ছে, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে রিদি আবারও সেই পুরনো জেদ ধরে বসেছে। সোহান চৌধুরীর পরিস্থিতির গুরুত্ব বুঝে রুম থেকে কৌতূহলী আত্মীয়স্বজন যে মিথ্যে কথা বলে বের করে দিল। তিনি রিদির দিকে তাকিয়ে কড়া স্বরে বললেন, রিদি, তুই কি এটাকে ছেলে খেলা পেয়েছিস? নিচে শয়ে শয়ে আত্মীয়স্বজন বর সাত বসে আছে, আর তুই এখন সব পাগলামি করছিস? পাগলামি থামা রিদি, অনেক হয়েছে। রিদি কান্না থামালো না, বরং ওর কান্নার বেগ আরও বেড়ে গেল। সে ঝাপসা চোখে বাবার দিকে তাকে আর্তনাদ করে বলল, আমাকে একটু বাঁচতে দাও তোমরা। কেন এভাবে ধীরে ধীরে মেরে ফেলছে আমাকে? একটু বাঁচতে দাও আমায়। দরজার ওপাশ থেকে তখন বরপক্ষের লোকজন আর কাজী সাহেব বারবার তাড়া দিচ্ছেন কনেকে নিচে নেওয়ার জন্য। পুরো বাড়ির উৎসবের শব্দ রিদির কানে বিষের মতো লাগছে। ইকবাল হাসান মেয়ের মুখটা দু হাতে তুলে ধরলেন, ধরা গলায় বললেন, মা আমার, এমন পাগলামি করছিস? দেখ, নিচে তোর শ্বশুরবাড়ির লোকজন এসেছে, তোর হবু স্বামী বসে আছে। এসব কথা এখন জানাজানি হলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। পাগলামি করিস না মা, কান্না থামা, সব ঠিক হয়ে যাবে। সাদ অনেক ভালো ছেলে, সবাই ওর প্রশংসা করছে, দেখিস তুই অনেক সুখী হবি সাদের সাথে। রিদ্ধি কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ কান্না থেমে গেল। এক অদ্ভুত নীরবতা গ্রাস করলো তাকে। সে রক্তবর্ণ চোখে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম নিচু স্বরে বলল, মামা, আমার একটা ইচ্ছে পূরণ করবে? আমি না শুভ্র ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ওনাকে একটু ফোন দেব, তোমাদের সামনে কথা বলবো, কিন্তু এই বিয়ে বা এসব নিয়ে কিছুই বলবো না, একদম স্বাভাবিক কয়েকটা কথা। রিদির এই করুণ আকুতি দেখে সাহারা চৌধুরী আর সইতে পারলেন না। তিনি ডুকরে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেলেন। সোহান চৌধুরী কিছুক্ষণ থমকে থেকে ভাবলেন, তারপর পকেট থেকে ফোন বের করে শুভ্রর নাম্বারে কল দিল, কিন্তু ওপাশ থেকে সেই চিরচেনা যান্ত্রিক কণ্ঠস্বর, দুঃখিত, আপনি যে নাম্বারে কল দিচ্ছেন সেটা বর্তমান বন্ধ। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। সোহান চৌধুরী একবার নয়, পরপর 5বার করলেন, কিন্তু ফোন বন্ধ রইল। পাশ থেকে শুভ্র ভেজা গলা বলে, চেষ্টা করে লাভ নেই আব্বু, ভাইয়ের ফোন বন্ধ। রীতি কথাটা শুনে ঠোঁটের কোণে একটু ম্লান হাসি ফুটল। শেষ মুহূর্তে মানুষটার কণ্ঠস্বর তার ভাগ্যে সইল না। সে নিজের চোখের পানি সজোরে মুছে সবার দিকে তাকিয়ে বলল, একটু ইমন আর আব্বুকে আসতে বলো। শুভ্র দ্রুত গিয়ে ইমন আর রাবেয়া এহসানকে ডেকে এলেন। রিদি ছোট ভাই ইমনকে জড়িয়ে ধরে আবার ডুকরে কেঁদে উঠলেন। ইমনও তার আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু তুমি কেঁদো না, আমি সাদ ভাইয়ের সাথে কথা বললাম, উনি অনেক ভালো, আমায় অনেক আদর করছেন, দেখো তোমাকে অনেক আদর করবে, তুমি কষ্ট পেও না। রিদি কোনো উত্তর দিল না, শুধু ইমনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর সে রাবেয়া এহসানকে জড়িয়ে ধরলেন, শুভ্রাকে জড়িয়ে ধরলেন। রুমের প্রতিটি মানুষকে বুক ফেটে যাচ্ছিল রিদির এই বিদায়ী আলিঙ্গন দেখে। সবার থেকে আলাদা হয়ে রিদি চোখের জল মুছে ফেলে শান্ত গলা বলল, আমি একটু ওয়াশরুমে যাব। সোহান চৌধুরী চিন্তিত থেকে শুভ্রাকে ইশারা দিয়ে রিদির সাথে যেতে শুভ্রা রিদির হাত ধরে ওয়াশরুমের দরজা পর্যন্ত গেল। রিদি ধীর স্থির পায়ে ভেতরে ঢুকলেন এবং সজোরে দরজাটা আটকে দিলেন। খিল আটকে দেওয়ার শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হলো। সবাই দরজার ওপাশে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে। এভাবে 5 মিনিট হয়ে গেল, কিন্তু রিদি বের হচ্ছে না। নিচ থেকে মানুষের তাড়া আর সানাইয়ের শব্দ যেন আরও তীব্র হয়ে উঠছে। শুভ্রের বুকের ভেতরটা হঠাৎ অজানা আশঙ্কায় ধক করে উঠল। সে ওয়াশরুমের দরজা জোরে জোরে কড়া নাড়ল। রিদি, শুনতে পাচ্ছিস? হয়েছে তোর? অনেক দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই, কোনো পানির শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। এভাবে 10 মিনিট পার হয়ে গেল। এবার সবাই অস্থির হয়ে গেল। সোহান চৌধুরী আর ইকবাল হোসেন দরজায় পাগলের মতো ধাক্কা দেখলেন, চিৎকার করে রিদিকে ডাকতে লাগলেন,
কিন্তু ভেতর থেকে কবরের মতো নিস্তব্ধ। রুমের ভেতরে লোকজন চিল্লাহাল্লা আর কান্নাকাটি শুরু হলো। ঠিক সেই মুহূর্তে রাসেল হন্তদন্ত হয়ে রুমে আসলেন। রাসেল এমনিতে ছ্যাঁকা খাওয়া অবস্থা ছিল। নিজের প্রিয় ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে অন্য কোথাও। এই কষ্ট সে সইবে কী করে? কিন্তু সবাইকে ওয়াশরুমের দরজায় এভাবে আশ্রা পিছড়া খেতে দেখে সে ঘাবড়ে গেল। কী হয়েছে? আপনারা সবাই এভাবে ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছেন কেন? ইকবাল হাসান অস্থির হয়ে রাসেলের হাত চেপে ধরে আর্তনাদ করে বললেন, বাবা রাসেল, একটু দরজাটা ভেঙে দাও না। ভেতরে রিদি, ও খুলছে না, কোনো শব্দ করছে না। আমার খুব ভয় করছে রে বাবা। কি বলছেন এসব? রাসেল আর দেরি করলেন না। সে পাগলের মতো দরজায় কাঁধ দিয়ে ধাক্কাতে লাগলেন। মুখে রিদির নাম নিয়ে বারবার চিৎকার করছে, কিন্তু কোনো উত্তর নেই। শেষমেশ রাসেলও একটা ছেলে মিলে জান প্রাণ দিয়ে দরজার শেষ ধাক্কাটা দিলেন। কড়াত করে শব্দ হতে ছিটকিনি ভেঙে গেল, দরজার হাট খুলে গেল। ভেতরের দৃশ্য দেখা মাত্র সবার চোখ কপালে। ঘরের পাতার জন্য এক নিমেষে জমাট বেঁধে গেছে। রীতি ওয়াশরুমে মেঝেতে লুটিয়ে পড়ে আছে, আর সেই দামি লাল বেনারসি মেঝেতে ছড়িয়ে আছে রক্তে। রীতির ফর্সা মুখটা নীলচে হয়ে গেছে, আর তার মুখ দিয়ে সাদা ফিনকির মতো তরল ফেনা বেরোচ্ছে। বিষের উগ্রকাণ্ডে পুরো ওয়াশরুম ভরে গেছে। ইকবাল হাসান কলিজা ফাটা চিৎকার দিয়ে মেয়ের নিথর দেহের উপর আছড়ে পড়লেন। রিদি, মা আমার, কথা বল, চোখ মেল। মুহূর্তের মধ্যে পুরো বাড়ির উৎসবের আলো নিভে গেল। সবাই রিদির নিথর দেহের উপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল। রাবেয়া হাসান মেয়ের এই অবস্থা দেখে কলিজা ফাটা চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারালেন। চারিদিকে তখন এক বীভৎস হাহাকার। শুভ্রা কাঁপতে কাঁপতে রাসেলের হাত থেকে ফোনটা নিয়ে ঈশানকে কল করলো। খবর পাওয়া মাত্র ঈশান পাগলের মতো গাড়ি নিয়ে রিদিদের বাড়ি ছুটে আসলো। সে ওয়াশরুমে ঢুকে রিদির অবস্থা দেখে পাথরের মতো থমকে রইল। সে মনে মনে সন্দেহ করছিল, তাই হলো, জেদি মেয়েটা সত্যিই নিজেকে শেষ করে দিল। লাল বেনারসি পরা রিদি যেন এক টুকরো নির্থর মার্বেল পাথরের মতো পরিণত হয়েছে। বাড়ির লোকজন তাড়াহুড়ো করে রিদিকে পাজাগুলো করে ধরে হাসপাতালের দিকে ছুটল। এদিকে বরপক্ষ তো দারুণ ক্ষেপে গেছে। তারা চিৎকার করে বলতে লাগলো, মেয়ের অমতে এভাবে জোর করে বিয়ে দেওয়া অপরাধ। তারা পুলিশের হুমকি পর্যন্ত দিয়ে বরের গাড়ি ঘুরিয়ে সজোরে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। পুরো ঘরে তখন বিলাপের ভারী সব হয়ে উঠছে। ঈশানের চোখ ওয়াশরুমে বেসিনের উপর পড়ল। সেখানে ধবধবে সাদা দুটি কাগজ নিখুঁতভাবে ভাঁজ করা। শুভ্রার চোখ সেখানে পড়ল। ঈশান এক বুক আতঙ্ক নিয়ে কাঁপা কাঁপা হাতে কাগজ দুটি পড়ল। সে বুঝতে পারল এই কাগজগুলো শুধু সাদা পাতা নয়, এগুলো হৃদির সে দাঁতনাদ। ঈশান প্রথম কাগজটা ধীরে ধীরে খুলে পড়তে শুরু করলো। আমার প্রাণের পরিবার, বাবা মা, আমি জানি এই চিঠিটা যখন তোমাদের হাতে পৌঁছবে তখন আমি কোথায় থাকবো, হয়তো কোনো এক সময় না ফেরার দেশে, যেখানে কোনো সামাজিক লজ্জা নেই, কোনো হৃদয়ে রক্তক্ষরণ নেই। আজ আমার বিয়ের রাত, চারিদিকে খুশির রোশনাই, সানাইয়ের সুর। সবাই ভাবছে রিদি আজ রাজকুমারী সেজে অন্য এক প্রাসাদে চলে যাবে, কিন্তু কেউ আমার ভেতরের দাহটা দেখতেই পেল না। কেউ বুঝলো না এই লাল বেনারসি আসলে আমার কাফনের কাপড়। বাবা, তুমি আমাকে সবসময় তোমার রাজকন্যা বলে ডাকতে। আমার প্রতিটি আবদার তুমি হাসিমুখে পূরণ করেছো। কিন্তু বাবা, জীবনের সবথেকে বড় আবদারটা আমি তোমার কাছে করতে পারিনি। আমি জানতাম তোমার সম্মান তোমার কাছে পাহাড়ের মতো উঁচু, আর সেই সম্মান বাঁচাতে গিয়ে আমি নিজের ভেতরটাকে পুড়ে ছাই করে ফেলেছি। শুভ্র ভাইকে আমি কতটা ভালোবেসেছিলাম তা হয়তো কাউকে বোঝাতে পারবো না। শুভ্র ভাই শুধু আমার প্রেম ছিল না বাবা, সে ছিল আমার নিঃশ্বাস। সে যখন আমাকে মাঝপথে একা ফেলে নিরুদ্দেশ হয়ে গেছিল, তখন থেকে আমি প্রতিটা সেকেন্ড মরে যাচ্ছিলাম। আজ যখন তুমি আমাকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি হচ্ছ, তখন আমার মনে হচ্ছে তুমি আমাকে জীবন্ত কবরে পাঠাচ্ছ। ক্ষমা করে দিয়ে দেবো বাবা, তোমার রাজকন্যা আর পারল না। তোমার মান রাখতে গিয়ে আমি আর নিজেকে সইতে পারছি না। মা, তুমি তো আমার মনের সব খবর জানতে মা। আমার চোখের কোণে এক বিন্দু জল জমলে তুমি বুঝতে পারতে। তাহলে আজ কেন আমার এই চিৎকার তোমার কানে পৌঁছালো না? কেন তুমি আমাকে বুকে টেনে নিয়ে বললে না, যেখানে সুখ নেই সেখানে যাওয়ার দরকার নেই? মা, আজ যখন বিয়ের সাজে আমাকে আয়নার সামনে বসিয়ে দিলে, তখন আমার মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ ধারালো ছুরি দিয়ে কাটছে। আমি তো অন্য কারো হতে পারবো না মা। শুভ্র ভাইয়ের নাম আমার রক্তে মিশে আছে। যে শরীর অন্য কারো অধিকার আমি কল্পনাও করতে পারি না, সেই শরীর অন্য কাউকে সঁপে দিয়ে আমি বেঁচে থাকবো কী করে? আমি জানি আমার পড়া পড়ে যাওয়ার পরে খবরে তুমি সব থেকে বেশি কাঁদবে, কিন্তু মা বিশ্বাস করো, তিলে তিলে প্রতিদিন মরে যাওয়ার থেকে একবার মরে যাও অনেক বেশি শান্তির। তোমরা আমাকে অনেক আগলে রেখেছো, কিন্তু শুভ্র ভাইয়ের ওই মায়াবী আসক্তি
থেকে আমাকে কেউ বের করতে পারেনি। শুভ্র ভাই এমন এক পুরুষ যে দূরে গিয়েও আমার চারপাশটা বিষাক্ত করে দিয়েছে। তার অবহেলা আমি সইতে পেরেছি, কিন্তু তার অভাব আমি সইতে পারছি না। আমি এই পথটা কেন বেছে নিলাম জানো? কারণ আমি চাই না আমার গায়ে এর কারণে আমাদের পরিবারের গায়ে কোনো কলঙ্ক লাগুক। আমি যদি আজ পালিয়ে যেতাম তবে সমাজের মানুষ তোমাদের দিকে আঙুল তুলতো। আমি মরে গেলাম হয়তো তোমার কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সমাজ তোমাদের মাথা নিচু হবে না। আমি নিজের জীবন দিয়ে তোমাদের সম্মানটুকু বাঁচিয়ে গেলাম। পুরো পরিবারের কাছে আমার শেষ কথা, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। আমি কোনোদিন তোমাদের অবাধ্য হতে চাইনি, কিন্তু ভালোবাসার জিনিসটা বড়ই অদ্ভুত। শুভ্র ভাই আমাকে শিখিয়েছে কীভাবে তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না। আজ তার সেই শিক্ষাটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। বিয়ের এই সাজে আমি নিজেকে বড় বেশি অপবিত্র বোধ করছি। আমার আত্মাটা অনেক আগেই মরে গেছে, আর শুধু শরীরটা মুক্তি পাচ্ছে। তোমরা কেউ শুভ্র ভাইকে দোষ দিও না। হয়তো আমার ভাগ্যে সুখ ছিল না। শুধু আমার ঘরে এক কোণে রাখা ডায়েরিটা পড়লে তোমরা বুঝতে পারবে এই মেয়েটা গত কয়েক মাস ধরে কত যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। আমার বিয়ের জন্য যে টাকাটা বাবা জমিয়েছিল সেটা দিয়ে কোনো এতিমখানায় খাবার দিও। অন্তত আমার আত্মাটা একটু শান্তি পাবে। বিদায় বাবা, বিদায় মা। ওই অভাগী মেয়েটাকে যদি পারো তা মাফ করে দিও। আমি এক সমুদ্র তৃষ্ণা শুভ্র ভাইয়ের প্রতি এক আকাশ আসক্তি নিয়ে চলে যাচ্ছি। পরে হয়তো শুভ্র ভাইয়ের কোনো বিচ্ছেদ থাকবে না। চিঠির শেষ কথা, আমি তোমাদের হৃদি হয়ে মরতে চেয়েছিলাম, অন্য কারো অর্ধাঙ্গিনী হয়ে না। আজ আমার নিজের সিদ্ধান্তে স্বাধীন হলাম। দয়া করে আমার লাশের পাশে যেন কান্নাকাটি না করা হয়, কারণ আমি আজ সব কষ্ট থেকে মুক্তি পেলাম। ইতি তোমাদের আদরিণী হৃদি। আমার আসক্তি শুভ্র ভাই। আপনি এমন একটা আসক্তি, পুরুষ দূরে গেলেও অভিমান বদলে আমি আপনাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আমার সবথেকে বাজে অনুভূতি হচ্ছে আপনি যখন অনেক দূরে থাকেন। আপনি কাছে থাকেন তখন পৃথিবী আমার মুঠোয় মনে হয়। আর আপনি দূরে গেলে মনে হয় আমি এক জনশূন্য দ্বীপে দাঁড়িয়েছি, নিজের অস্তিত্বের সাথে লড়াই করেছি। জানেন, আপনাকে ভালোবেসে আমি কোনোদিন শান্তি পাইনি, কিন্তু এই অশান্তিটা আমার জীবনে পরম পাওনা। আপনি কি জানেন আপনার নীরবতা আমাকে কীভাবে কুরে কুরে খায়? আপনি যখন কথা বলেন তখন চারপাশের শব্দগুলো আমার কানে তপ্ত সীসার মতো বিঁধে। আমি চেয়েছিলাম আপনার বুকে মাথা রেখে এক নীল দেখ উম, আকাশ নীল দেখতে, কিন্তু আপনি আমাকে দিলেন এক গহীন অন্ধকার রাত। আপনি আমার সেই অসম্পূর্ণ কবিতা যাকে আমি সহস্রবার লিখে শেষ করতে পারিনি। আপনার সেই চোখের গভীরতা আমাকে বারবার ডুবিয়ে মারে, তবু আমি সেখানে ডুবতে চাই বারবার, হাজারবার। আপনি চলে যাওয়ার পর প্রতিটা প্রহর আমার কাছে এক একটা যুগের মতো। আমি আকাশের নক্ষত্রের কাছে আপনার খোঁজ করি, বাতাসের ঘ্রাণ গায়ে আপনার গায়ের গন্ধ খুঁজি, কিন্তু আপনি নেই, কোথাও নেই। শুভ্র ভাই, আপনি কি একবার ভেবে দেখছেন এই পাগলিটার কী হবে? আপনি যদি জানতেন আপনার বাইরে আমার কোনো পৃথিবী নেই, তবু কেন আপনি আমাকে পর করে দিলেন? কেন আমাকে বাধ্য করলেন অন্য কারো সাজে সাজতে? আজ আমার বিয়ে, অথচ আমার মনে হচ্ছে আমি আমার কাফনের কাপড়ে চন্দন মাখছি। এই লাল আমার কাছে রক্তের মতো লাল। আপনি নেই বলে আজ সব কিছু অর্থহীন। বুকের ভেতরটা এক বিশাল শূন্যতা যা কোনো কিছুকে ভরতে পারে না। আমি আপনাকে ঘৃণা করতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু যতবার আপনার কথা ভেবেছি আমার ভালোবাসার পারদ আরও কয়েক গুণ বেড়ে গেছে। আপনি আমার রক্তে মিশে থাকা সেই বিষ যা আমাকে মারছে না, আবার বাঁচতেও দিচ্ছে না। আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম আপনার কাছে? শুধু চেয়েছিলাম আপনার ছায়া হয়ে থাকতে, অথচ আপনি আমাকে দিলেন এক মরুভূমিতপ্ত বালু। লোকে বলে ভালোবাসা নাকি মুক্তি দেয়, কিন্তু আপনার ভালোবাসা আমাকে এক আদিম খাঁচায় বন্দি করে রেখেছে। সেই খাঁচার চাবি আপনার হাতে ছিল, কিন্তু আপনি তা অবহেলায় অতল সমুদ্রে ফেলে দিলেন। আমার শব্দের আজ বড়ই ক্লান্ত, তারা আর আপনাকে ডাকতে পারে না। আমার কলমের কালি ফুরিয়ে আসছে চোখের পানির সাথে পাল্লা দিয়ে। আপনি তো কবি হতে চেয়েছিলেন, অথচ আমাকে এক ট্র্যাজেডি জীবনচিত্র বানিয়ে দিলেন। শুভ্র ভাই, আপনার কি মনে পড়ে সেই বিকেলের কথা, যখন আপনি বলেছিলেন হৃদি আমি থাকতে তোকে কেউ স্পর্শ করতে পারবে না? এই থাকাটা কোথায় গেল ভাই? আজ তো আমি সবার স্পর্শে নিজেকে অপবিত্র বোধ করছি। আপনি নেই, আর আপনার অবতারণে আমার জীবনটা এক তামাশা হয়ে দাঁড়িয়েছে। আপনি আমার সেই প্রার্থনা যা সৃষ্টিকর্তা শোনেনি। আপনি আমার সেই স্বপ্ন যা দেখার মাঝে ভেঙে চুরমার হয়ে গেছে।
আমি আপনাকে লিখে শেষ করতে পারবো না, কারণ আপনাকে লিখতে গেলে আমার শব্দ শেষ হয়ে যায়, কিন্তু আমার হাঁক শেষ হয় না। হয়তো একদিন আপনি ফিরবেন, কিন্তু সেদিন হয়তো আমি আর এই রূপে আপনার সামনে থাকবো না। আমি আমি হয়ে থাকবো শুধু এক ধূসর স্মৃতি। ভালোবাসি শুভ্র ভাই, ঘৃণার চেয়ে প্রবল ভালোবাসি। আপনি দূরে গিয়েও আমাকে নিজের থেকে আরও বেশি করে নিলেন। এই আসক্তি মৃত্যুতে কাটবে কিনা আমি জানি না। আমি পারলাম না শুভ্র ভাই, আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না। কারণ আমি নিজে কে বাঁচিয়ে রাখি, তবে আজ রাতে আমার নামটা জুড়ে যাবে অন্য কারোর পাশে, যে নামের পাশে শুধু আপনাকে কল্পনা করেছিলাম। সেই নামের সাথে অন্য কোনো পুরুষের নাম আমি সইতে পারবো না। বুকের ঠিক বাম পাশে আপনার জন্য যে এই জায়গাটা আমি পবিত্র রেখেছিলাম, সেখানে অন্য কাউকে বসানোর চেয়ে নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়া অনেক সহজ। আমার অতটুকু ক্ষমতা নেই শুভ্র ভাই যে আপনার জায়গায় অন্য কাউকে বসতে দেব। আমার শরীরে হয়তো সমাজ অন্য কারো হাতে তুলে দিতে পারবে না, কিন্তু আমার এই আত্মা, সে তো বহু আগে আপনার চরণে নিজেকে সঁপে দিছে। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে আমার কাছে এই পাপটাই সব থেকে বড় শান্তিময় মনে হচ্ছে। সারা রাত অন্য কারো শয্যায় গুমড়ে মরে যাওয়া থেকে এক নিমেষে বিলীন হয়ে যাওয়া অনেক বেশি স্বস্তির। একটুখানি শান্তির আশায় এই পাপটা না হয় আমি করলাম। তবে একটা কথা শুনে রাখুন, পরাপরের কি সৃষ্টিকর্তা আমাকে সাজা দেওয়া হয় আগে আমি তাকে একটা প্রশ্ন করব। যখন ভাগ্যেই লিখু নেই, তখন কেন এত মায়া বাড়ালে? কেন আমার মতো একটা সাধারণ মেয়েকে এমন এক আসক্তির মুখে ঠেলে দিলে, যার শেষটা ছিল শুধু বিষাদ? আমি ওই উত্তর আমি তার কাছে চাইব। আমি আজ একা নই শুভ্র ভাই, আজ আমার সাথে আছে আপনার দেওয়া হাজার হাজার স্মৃতি। আপনার ওই হাসিমাখা মুখটা আমার চোখের সামনে ভাসছে। আমি চোখ বন্ধ করলে আপনার এই গম্ভীর গলার আওয়াজ শুনতে পাচ্ছি, রিদি পাগলামি করিস না। কিন্তু ভাইয়া, আজ আমার এই পাগলামি থামানোর মতো আপনি পাশে নেই। আজ আমি আপনার অবহেলায় বিজয় ঘোষণা করছি। আপনি জিতে গেছেন শুভ্র ভাই। আপনি আমাকে একা করে দিতে চেয়েছিলেন, দেখুন আমি চিরকালের মতো একা হয়ে যাচ্ছি। শুভ্র ভাই, আমার শেষ অনুরোধ, আপনি যখন আমার এই মৃতদেহটা দেখবেন, তখন একবারের জন্য কি কাঁদবেন? নাকি আপনার ওই পাথরের মতো হৃদয়ে তখনও কোনো অনুশোচনা থাকবে না? আমি চাই না আপনি কাঁদুন, আমি চাই আপনি আপনার জগতে নিয়ে থাকুন। কিন্তু মনে রাখবেন, কোনো এক হৃদি নামে মেয়ে আপনাকে ভালোবেসেছিল, যে আপনার অবর্তমানে সে এই জগৎটাকে তুচ্ছ করে দিয়েছিল। আমি আপনাকে মুক্তি করে দিয়ে গেলাম শুভ্র ভাই। আপনার উপর কোনো দাবি রইল না। আপনি এখন মুক্ত। আপনার জীবন থেকে এই আপদটা চিরতরে বিদায় নিল। আমি চাইলেও আরও অনেক আগেই মরে যেতে পারতাম। এই বিষাদময় পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য খুব কঠিন ছিল না, কিন্তু জানেন কেন মরিনি? কারণ আমার হৃদয়ে কোনো এক কোণে এক টুকরো ক্ষীণ আশা বেঁচে ছিল, হয়তো আপনি আসবেন। শেষ মুহূর্তে হলো সব বাধা ভেঙে আমাকে নিজের করে ছিনিয়ে নিয়ে যাবেন। আমি প্রহর গুনছি, প্রতিটা সেকেন্ড আপনার পায়ের শব্দ পাওয়ার জন্য ছটফট করছি, কিন্তু আপনি আসলেন না। আমার এই দীর্ঘ প্রতীক্ষা আর ফুরালো না। সবাই বলে অপেক্ষার ফল নাকি খুব মিষ্টি হয়, সুন্দর হয়, কিন্তু আমার বেলায় এই ফলটি নীল বিষে ভরা। আজ যদি আমি বেঁচে থাকি আপনার ফিরে আসার অপেক্ষায়, তবে এই রীতি নামের মানুষটা সেভ একটা জ্যান্ত লাশ হয়ে পৃথিবীতে পড়ে থাকবে। এক চিমটে শান্তির নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকু আমার থাকবে না। এই পাথরসম কষ্ট সইবার শক্তি আমার এই কাচের মতো মনে নেই। এই অসহ্য যন্ত্রণার হাত থেকে একটুখানি চিরস্থায়ী শান্তির আশায় আমি পাষাণের মতো এই মরণপথটাকে বেছে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে কল্পনাতে আপনি যাচ্ছেন। বুঝতে পারলেন তো? তাহলে শুনুন, কিছুক্ষণ পরে আমার মৃত শরীরে সাদা কাফন মুড়িয়ে দেওয়া হবে। আমরা তো এই সাদা রংটাকে ভালোবেসে শুভ্র বলে ডাকি, তাই না? আমি না হয় ওই সাদা কাপড়টাকে কল্পনাতে আপনি ভেবে নেব। মৃত্যুর পর যখন কবরে শুয়ে অন্ধকার ঘরে একাকী শুয়ে থাকবো, তখন ভাববো আমি একা নই। আমার সাদা কাফনে ভাঁজে ভাঁজে আমার শুভ্র ভাই জড়িয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ছোঁয়া হলো না, তাই কাফনের শুভ্রতাকে আপনার আলিঙ্গন ভেবে আমি চিরনিদ্রায় ডুব দিল। আমার শব্দের আজ ঝরে পড়ছে, কলমটা আর চলছে না। চোখের জল ডায়েরির পাতায় পড়ে অক্ষরগুলো ঝাপসা করে দিচ্ছে। হয়তো এটাই শেষবার আপনার জন্য কিছু লেখা। ভালো থাকবেন আমার প্রিয় আসক্তি। আপনার ওই মায়াবী অবহেলা আমি সাথে করে
নিয়ে যাচ্ছি কবরে, সেখানে হয়তো আপনি নেই, কিন্তু আপনার স্মৃতিগুলো আমার চিরসাথী হয়ে থাকবে। আপনার হৃদি আপনার জন্য এক আকাশ ভালোবাসা রেখে চলে গেল। ইতি আপনার সেই চিরকালে অবহেলিত এবং আসক্ত রীতি। অতীত শেষ। কারণ হৃদি আর শুভ্রর বিয়ে হয়ে গেছে এবং অতীতটা ঈশান বলছিল অতীত শেষ আর গল্পটাও সমাপ্ত। এখন ওরা সুখে সংসার করুক। আর যদি ওদের সুখে সংসার সবাই দেখতে চান, তাহলে অসম্ভব ভালোবাসি তোমাকে সিজন 2 আসবে। গল্পটা শেষ করে দিলাম, পুরো গল্পটা প্লেলিস্টে।